গুড নুন ভাই। আজকে আমরা এসআইটা শেষ করব এবং সিআইটা শুরু করব, তাই তো? হুম। চলো। হ্যাঁ হ্যাঁ, পিডিএফ দেয়া আছে তো। পিডিএফ হয়ে গেছে দেওয়া। পিডিএফ হয়ে গেছে ভাই, এসআই এর পিডিএফই আছে, অসুবিধা নেই। ঠিক আছে, বলো শুভজিৎ কোনটা। ফার্স্ট টাইম আজকে মর্নিং বলবো, সেটাই। চলো, আজকে আমাদের মেন্স রিলেটেড কিছু অঙ্ক বাকি আছে, তাই না? লাস্ট 7টা অঙ্ক মতো বাকি ছিল, তাই না? এটা হবে গিরি গৌরব, আমাদের বাকি আছে। এগুলো তো আমাদের বাকি আছে। ডিভাইডেড 3 পার্টস, চলো। 21টা অঙ্ক হয়ে গেছিল। 40। হ্যাঁ ঠিক আছে, চল শুরু করি। দেখো, আমরা শুরু করি। হুম। হ্যাঁ পারবে পারবে অনিলাভ, কোনো অসুবিধা নেই। জিএসটা একটু হাই লেভেলে পড়তে হবে, ঠিক আছে? বাপ্পা ব্যাচে পড়ালে সিলেকশন হয়ে যাবে, এটা খুব বাজে কথা। তোমার নিজের চেষ্টা থাকতে হবে। লোকজন দেখবে বলে বেড়ায় 100% কমন, এই সেই। কমন তো আসবে স্বাভাবিক, নাহলে পড়াচ্ছি কেন? বাট তুমি যদি নিজে না পড়াশোনা করো, কমন দেখেও কিছু করতে পারবে না। প্রচুর পড়াশোনা করতে হবে, সব আলতু ফালতু কথা বলে লাভ নেই, সব হচ্ছে ফালতু প্রশ্ন। মাধ্যমিকে পড়ছো না তুমি? কোটি কোটি লোক ফর্ম ফিল আপ করে রেলের, 2 কোটির ওপর লোক ফর্ম ফিল আপ করে পার ইয়ার রেলে। এসএসসি তে এইবারই সিজিএল এ 28 লাখ লোক ফর্ম ফিল আপ করেছে। যা করাচ্ছি সেগুলো ঘষে মেজে করে নিজেকে প্রচুর পড়তে হবে, মক টেস্ট দিতে হবে, পিওয়াইকিউ সলভ করতে হবে। এক একটা টাইপ আবার নতুন নতুন তখন দেখবে, সেগুলো শিখতে হবে। অনেক জিনিস আছে, এটা আজে বাজে প্রশ্ন করবে না, ঠিক আছে? টিউশন নয় এটা, মাধ্যমিকেও পড়ছো না। যা করাবো তার সাথে মক টেস্ট দিতে হবে, তার সাথে সাথে প্রি আইকিউ সলভ করতে হবে, না হলে হবে না। ভয় পাওয়ারই কথা ভাই, এটা ভয় না পেয়ে দেখো, আমি ফালতু মোটিভেশন দিই না। হ্যাঁ ভাই সব হয়ে যাবে, লাভলি, এসব আজে বাজে মোটিভেশন দিই না, ওসব আলতু ফালতু লোকজন করে। সত্যিটা বুঝতে হবে, এটা ভয় পাওয়ারই কথা। ভয় না পেলে চাকরি হবে না, 100 বার ভয় পেতে হবে। ভয় কেন পাবে না? তুমি যদি আজকে ভালো করে পড়াশোনা না করো, ভয় তোমার এমনি আসবে। তোমার পাশের ছেলেটা তোমার থেকে বেশি জানে। তুমি যদি আজকে ভয় পেয়ে পড়াশোনা না করো, তুমি চাকরি পাবে না, বাবা মাকে দেখতে পারবে না, না খেতে পেয়ে মরবে। এই হচ্ছে মেন ভয় পাওয়ার কারণ। মোটিভেশন ইজ অ্যান্টিভিশন। তুমি অ্যান্টিভিশনটা চেক করো যে এটা না করলে তোমার কি হবে। ভয়টাই তোমাকে পড়াশোনা করতে বসাবে। পজিটিভ মোটিভেশন দিয়ে কি খুব একটা কিছু হয় না। পজিটিভ মোটিভেশন দিয়ে 3 থেকে 4 দিন খুব ভালো পড়া হয়, তারপর আবার যে কে সেই হয়ে যাবে। ভয় তো হবেই, ভয় হবে না কেন? ভয়টা হওয়ারই দরকার। চলো, কত বছরে 2 বিনিয়োগের দুটোর সুদ বার করে ভাগ করে দেবে, তাহলেই হয়ে যাবে শুভজিৎ।
দুটো সুদ বার করে ভাগ করে দেবে, তাহলেই হয়ে যাবে। চলো দেখো কি বলেছে। একজন ব্যক্তি 90,000 টাকা 4 বছরের জন্য 5% সরল সুদে ঋণ নেন, তিনি সেই টাকা বিকে 4 বছরের জন্য 7% সরল সুদে ধার দেন, তাহলে এর লাভ কত? আচ্ছা ভাই, এই টাইপ গুলো একটা জিনিস ভালো করে দেখো, খুব সুন্দর করে বোঝো। হ্যাঁ, দেখো এ কি করেছে, একজনের থেকে ঋণ নিয়েছে, ঠিক আছে? ধরো এখানে কোনো একটা লোক আছে, এ 1 বছরের জন্য তার থেকে ঋণ নিয়েছে। খুব ভালো করে বুঝবে। হ্যাঁ, আমি ফার্স্টে কনসেপ্টটা বোঝাচ্ছি, তারপরে আমি এই অঙ্কে আসছি। ধরো এইখানে একজন লোক আছে পি, এইখানে একজন লোক আছে এ, এইখানে একজন লোক আছে এক্স। ঠিক আছে ভাই? আমার পি থেকে এ ঋণ নিয়েছে, ধরো এটা নিয়েছে হচ্ছে 4% রেটে 3 বছরের জন্য। এবার এ আবার এক্স কে ঋণ দিয়েছে, ধরে নাও 5% রেটে 3 বছরের জন্য। এবার আমাকে একটা জিনিস রিমাইন্ড করাও তো ভাই, আমার মনে করাও তো। আমরা কি জানি, যে টাকাটা ঋণ নেয় সেটা হচ্ছে, যে টাকাটা ঋণ নেয় সেটা হচ্ছে কি, প্রিন্সিপাল। আর যে টাকাটা ফেরত দেয় সেটা হচ্ছে অ্যামাউন্ট, তাই তো? এবার ভাই দেখো, ও যদি 5% রেটে 3 বছরের জন্য ঋণ নেয়, এক্স এর তো টোটাল সুদ আসছে 15%, তাই না ভাই? আমার এক্স এর টোটাল সুদ আসছে কত? 15%। তাহলে এক্স যে টাকাটা এ কে ফেরত দেবে, সেই ফেরত দেওয়ার অ্যামাউন্ট 115% না ভাই? এ যে টাকাটা ফেরত দেবে, সেই ফেরত দেওয়ার অ্যামাউন্ট 115% না ভাই? তাহলে এ এক্স এর থেকে কত টাকা পাবে? 115 টাকা পাবে, বা 115% পাবে। এবার একটা জিনিস দেখো তো ভাই, এ তো আবার 4% রেটে 3 বছরের জন্য ধার নিয়েছে, তাই না? এ তো আবার 4% রেটে 3 বছরের জন্য ধার নিয়েছে, ঠিক? তোমরা বলবে হ্যাঁ স্যার ঠিক। তাহলে পিউষ সেটা 61/365 করে নেবে, তাহলে কাটাকাটি হয়ে যাবে সব, ঠিক আছে? আমি বললাম হয় 73-এর মাল্টিপল দেবে, 95% ক্ষেত্রে তাই দেয়। এছাড়া যদি অন্য কিছু দেয় তাহলে 365 দিয়ে ভাগ করে নেবে। সেম জিনিস বলা আছে, তারপরেও কেন প্রশ্ন আমি জানি না। পরিষ্কার ভাবে বলে দিয়েছি যে 95% ক্ষেত্রে তোমাদের 73 বা 73-এর মাল্টিপল দেবে। এছাড়া একটা দুটো ক্ষেত্রে আলাদা দিন সংখ্যা দিতে পারে, তখন 365 দিয়ে ভাগ করে নেবে, হয়ে গেল। সিম্পল ব্যাপার। চলো, তাহলে এ আবার 4% রেটে 3 বছরের জন্য বিনিয়োগ করে, ঠিক? তাহলে এ যখন পি এর থেকে টাকাটা দিচ্ছে, তাহলে দেখো তো ভাই 12% আসছে না? এর ক্ষেত্রে সুদ তো আমার 12% আসছে ভাই। তাহলে 12% যদি সুদ আসে, এ পি কে কতটা টাকা দিচ্ছে ভাই? 112% সুদ দিচ্ছে না? এ পি কে কতটা টাকা দিচ্ছে ভাই? 112% সুদ দিচ্ছে না? কারণ দেখো, একটা ক্যালকুলেশন আমরা এ আর এক্স এর ওপর করছি, আর একটা ক্যালকুলেশন আমরা পি আর এ এর ওপর করছি। পার্সেন্টেজের হিসাবে ভাবো যে ভাই, এক্স এর ক্ষেত্রে সুদ হচ্ছে টোটাল 15%, এবং আমার সুদটা দিচ্ছে কত? 115%, রাইট? এ আবার 4% রেটে 3 বছর, মানে 12% ওর সুদ হয়েছে। তাহলে এ এক্স কে, পি কে কত দেবে? 115%। এবার একটা জিনিস সিম্পল হিসাবে ভাবো তো ভাই, এ যে লোকটা, এই এ লোকটার কি হচ্ছে দেখো, এ লোকটা একজনের থেকে 115% পাচ্ছে, এবং একটা লোককে 112% দিয়ে দিচ্ছে। কি হচ্ছে, এ যে লোকটা একজনের থেকে 115% পাচ্ছে, আর একজনকে 112% দিয়ে দিচ্ছে, তার মানে এর 3% লাভ হয়ে যাচ্ছে না? খেয়াল করো তো ভাই, আমার এর এখানে 3% লাভ হয়ে যাচ্ছে না?
এবার কেন এটা 3% হলো জানো তো? কারণ দেখো সিম্পল ইন্টারেস্টে আমাদের তো প্রিন্সিপাল সমান, সিম্পল ইন্টারেস্টে আমার তো প্রিন্সিপাল দুজনের ক্ষেত্রেই সমান। তাহলে এইবার দেখো এই যে 3% লাভটা আমি অ্যামাউন্ট দিয়ে বোঝালাম, এইটা দেখো আমরা কিভাবে বলতে পারি, খেয়াল করো। এইখানে এ সুদ দিচ্ছে 12%, এইখানে এ সুদ দিচ্ছে 15%। সুদের রেসপেক্টে ভাবো, এ এক্স এর থেকে 15% সুদ পাচ্ছে, প্রিন্সিপাল আমার সবার ক্ষেত্রে সমান, প্রিন্সিপাল আমি ছেড়ে দিলাম। এ পি এ এক্স এর থেকে 15% সুদ পাচ্ছে এবং এ পি কে 12% সুদ দিয়ে দিচ্ছে। তাহলে একজনের থেকে 15% পেয়ে আরেকজনকে 12% দিয়ে দিল, তাহলে আমার গেন কত পার্সেন্ট এলো? 3% এলো না? তাহলে আমার গেন কত পার্সেন্ট এলো? 3% হলো না? তাহলে সব সময় মনে রাখবে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে যে গেইন, এই যে গেইনটা আসছে, এই গেইনটা অ্যাকচুয়ালি কি বলতো? গেইনটা হয়ে যাচ্ছে সুদের ডিফারেন্স। গেইনটা আমাদের কি হয়ে যাচ্ছে? সুদের ডিফারেন্স। ঠিক আছে ভাই? আমার গেইনটা আমাদের কি হয়ে যাচ্ছে ভাই? সুদের ডিফারেন্স। ঠিক আছে, দেখো এইবার তুমি দেখো যে এইখানে কেসটা কি হচ্ছে। এ হচ্ছে একজন ব্যক্তি, সে একটা লোকের থেকে 90,000 টাকা 4%, এই সরি 4 ইয়ারের জন্য 5% রেটে নিয়েছে এবং তিনি সেই টাকা অর্থাৎ 90,000 টাকায় বি কে 4 বছরের জন্য 7% সুদে ধার দিয়েছে। 4 বছরের জন্য 7% সুদে ধার দিয়েছে। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে এর লাভ কত। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে ভাই এর লাভ কত। তাহলে আমাকে একটা কথা বলো তো ভাই, 4 বছরের জন্য 7% হিসাবে যদি দেয়া হয়, তাহলে বি এ কে কত টাকা সুদ দিচ্ছে? 28% সুদ দিচ্ছে না? বি এ কে কত টাকা সুদ দিচ্ছে ভাই? আমার 28% সুদ দিচ্ছে না? তোমরা বলছো হ্যাঁ তো স্যার বি তো এ কে 28% সুদ দিচ্ছে। আর এ এক্স কে কত টাকা সুদ দিচ্ছে ভাই? 4 5 20% সুদ দিচ্ছে না? এ এক্স কে কত টাকা সুদ দিচ্ছে ভাই? 4 5 20% সুদ দিচ্ছে না? তাহলে দেখো সুদীপ, আমরা সুদের ওপর করছি ভাই, আমরা অ্যামাউন্ট আর নিচ্ছি না। তাহলে দেখো আমরা এখনই কি দেখলাম? গেইন মানে হচ্ছে কি ভাই? সুদের ডিফারেন্স। গেইন মানে কি হচ্ছে ভাই? সুদের ডিফারেন্স। তাহলে ভাই আমি একাধারে দিচ্ছি 28%, আরেক ধারে দিচ্ছি 20%, তাহলে এ 28% নিয়ে 20% দিয়ে দিচ্ছে, এ 28% নিয়ে 20% দিয়ে দিচ্ছে, তাহলে এর গেইন আমার 8% না? এর গেইন আমার 8% না? অর্থাৎ দেখো যে টাকাটা এ নিয়েছে তার উপর 8% গেইন হচ্ছে, যে টাকাটা এ নিয়েছে তার উপর 8% গেইন হচ্ছে। তাহলে কত টাকা নিয়েছে? 90,000 টাকা নিয়েছে। তাহলে 90,000 টাকা যদি নেয় তার উপর 8% গেইন হচ্ছে, মানে কত টাকা হচ্ছে গো? 8×9 = 72। ঠিক আছে, দেখো আমরা একটা নতুন টাইপ শিখলাম কিন্তু, সিম্পল ইন্টারেস্টের কতগুলো টাইপ শিখলাম, এবার ভালো করে বোঝো। অবশ্যই আমি বলবো বাপ্পা, কোনো চিন্তা নেই। কতগুলো টাইপ আমরা দেখলাম, খালি বোঝো। 44টা না 48টা অঙ্ক ছিল, প্রত্যেকটা টাইপ কভার করা। এত টোটাল বিস্তার, এতটা টোটাল কাউন্ট তুমি অন্য কোথাও পাবে না। সব কটা টাইপ আমরা কভার করেছি। এই টাইপটা দেখো হচ্ছে মেন্সের টাইপ, লাজিনের জন্য বাঁচিয়ে রেখেছিলাম। আমি দেখছি ভাই বি তো এ কে 4 7 28% সুদ দিচ্ছে। দেখো বাপ্পা, দেখো বাপ্পা, যে বি তো এ কে 28% সুদ দিচ্ছে, এ তো এক্স কে 20% সুদ দিচ্ছে, তাই না? কারণ 4 5 20। তাহলে গল্পটা কি হচ্ছে দেখো, এ একজনের থেকে 28% সুদ নিচ্ছে আর 20% সুদ দিয়ে দিচ্ছে। তাহলে 28% নিয়ে 20% যে দিয়ে দিল, এর লাভ আমার 8% হচ্ছে না গো ভাই?
এর লাভ আমার 8% হচ্ছে না গো ভাই। অর্থাৎ যে টাকাটা এ দিচ্ছে তার উপর 8% লাভ সে করছে। এ কত টাকা নিয়েছে? 90,000 টাকা লেনদেন হয়েছে না? 90,000 টাকাই নিয়েছে, সেই টাকাটাই বিকে দিয়েছে। তাহলে আমি দেখছি যে মোট টাকার উপর 8% লাভ হয়েছে। তাহলে লাভের হার কত? 90,000-এর 8%। এর থেকে সোজাভাবে করানো হয়? এটাই তুমি লোকজনকে দিয়ে দাও, ফার্স্টে অ্যামাউন্ট বার করবে, সেখান থেকে আবার ঘুরিয়ে অ্যামাউন্ট বার করে বিয়োগ করবে। কোনো দরকার নেই, পুরো পার্সেন্টেজে খেলবো আমরা, পুরো পার্সেন্টেজে খেলবো আমরা। প্রত্যেকে বুঝেছি? ভাই সম্পদ, ডকুমেন্ট গুলো যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করে নেওয়া যায় সেটা করো ভাই, কারণ ডকুমেন্টের ওপর কিন্তু এসএসসি খুব কড়া। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, এই অঙ্কটা আমরা একটু পরে করছি। হুম হুম, চল, এই অঙ্কটা আমরা পরে করছি, এটা একটু হাই লেভেলের অঙ্ক। এবার চলো আমরা এই অঙ্কটা করি, অসম্ভব ভালো অঙ্ক, অসম্ভব ভালো অঙ্ক, এসএসসি তে আসা অঙ্ক, বিভৎস ভালো অঙ্ক। এই অঙ্কটা করে তোমরা মজা পাবে। হ্যাঁ অনিলাভ, একদম ঠিক, সেটাও আমাদের সেমই হতো, কারণ এখানে আমাদের এই প্রিন্সিপালটা সেম, সেই জন্য আমাদের অ্যামাউন্ট ধরে করতে হয় না। কম্পাউন্ড ইন্টারেস্ট হলে আমাদের অ্যামাউন্ট ধরে করতে হতো, সিম্পল ইন্টারেস্টে আমাদের প্রিন্সিপালটা অলরেডি সেম বলে দেওয়াই আছে, সেই জন্য আমরা সুদের গেনটা দিলেই হয়ে যাবে। ঠিক আছে, চল সম্পদ, আমাকে একটা এসএমএস করে রাখো যে কি তুমি নাম সম্পদ বলেই আমাকে এসএমএস করে রাখো, রেল ব্যাচের সম্পদ, আমার মনে থাকবে, আমি তোমায় রিং ব্যাক করে নেবো। ঠিক আছে, চিন্তা করো না কোনো। দেখো এই অঙ্কটা কতটা অসাধারণ অঙ্ক হলে এরকম এরকম অঙ্ক দিতে পারে। দেখো কি বলেছে, একটি ব্যাংকে জমা রাখার উপর 6% সুদ প্রদান করা হয়। অর্থাৎ আমি যদি কোনো একটা লোক হই, সে যদি আমি ব্যাংকে কোনো টাকা ডিপোজিট বা জমা রাখি, তাহলে ব্যাংক আমাকে কত টাকা সুদ দেয়? ব্যাংক আমাকে 6% সুদ দেয়। ঠিক আছে ভাই, এবার ব্যাংক কি করছে? ব্যাংক সেই টাকাটা শেয়ার বাজারে বিনিয়োগ করে এবং প্রতি 30,000 টাকা, এই 3 লাখ টাকায় 30,000 টাকা লাভ করে। কি অসম্ভব ভালো জিনিস বলেছে দেখো, কি অসম্ভব ভালো জিনিস, কি গল্প হচ্ছে দেখো, কি গল্পটা দিয়েছে। এবার দেখো, আমি একটা টাকা ব্যাংকে জমা করলাম, এবার ব্যাংক কি করলো? ব্যাংক সেই টাকাটা শেয়ার মার্কেটে খাটালো, এবং শেয়ার মার্কেটে খাটাবার ফলে প্রতি 3 লাখ টাকায় 30,000 টাকা লাভ করে। প্রতি 3 লাখ টাকায় 30,000 টাকা লাভ করে। আমাকে একটা কথা বলো তো ভাই, 3 লাখ টাকায় 30,000 টাকা লাভ করে বা 3 লাখ টাকায় 30,000 টাকা আর্ন করে, তার মানে কি? তার মানে রেটটা আমার 10% হয়ে যাচ্ছে না? যে আমি যদি আজকে 3 লাখ টাকা জমা রাখি তাহলে আমি 30,000 টাকা পাই, আমি যদি আজকে 3 লাখ টাকা জমা রাখি আমি 30,000 টাকা পাই। তার মানে কি? তার মানে কি? তার মানে আমি যদি প্রিন্সিপাল 3 লাখ টাকা দিই, আমার যদি প্রিন্সিপাল 3 লাখ টাকা দিই, আমি সুদ হিসাবে 30,000 টাকা পাই। আমি যদি 3 লাখ টাকা প্রিন্সিপাল হিসাবে দিই, আমি সুদ হিসাবে 30,000 টাকা পাই। ভাই আমার রেট 10% হয়ে যাচ্ছে, রেট আমার 10% হয়ে যাচ্ছে না? তোমরা বলবে হ্যাঁ তো স্যার, রেট তো আমার 10% হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি? দেখো কি সুন্দরভাবে ব্যাপারটা আসছে। আমি দেখতে পাচ্ছি শেয়ার মার্কেট ব্যাংককে কত পার্সেন্ট হারে সুদ দিচ্ছে? 10% হারে সুদ দিচ্ছে। শেয়ার মার্কেট ব্যাংককে কত পার্সেন্ট হারে সুদ দিচ্ছে? 10% হারে সুদ দিচ্ছে। ব্যাংক আবার মানুষকে কত পার্সেন্ট হারে সুদ দিচ্ছে? 6% হারে সুদ দিচ্ছে না? ব্যাংক মানুষকে কত পার্সেন্ট হারে সুদ দিচ্ছে? 6% হারে সুদ দিচ্ছে না? ভেরি গুড শুভজিৎ, বাপি, ফ্যান্টাস্টিক। তাহলে এবার একটা জিনিস দেখো, 10% হারে ব্যাংক সুদ পেল, 6% হারে সুদ দিয়ে দিল, তাহলে ব্যাংকের লাভ করলো কত গো?
ব্যাংক 4% লাভ করছে না? ব্যাংক লাভ করলো কত? 4% লাভ করলো না? অর্থাৎ যে টাকাটা ইনভেস্ট করা হচ্ছে সেই টাকার উপর ব্যাংক 4% লাভ করছে। যে টাকাটা ইনভেস্ট করা হচ্ছে সেই টাকার উপর ব্যাংক 4% লাভ করছে। তাহলে ব্যাংকের লাভ কত? 60 লাখের 4%, 4×6 = 24, 2,40,000। বলো এর থেকে সহজে আর করা সম্ভব? যে ভাই বোনরা রেকর্ডেড ভিডিও দেখছো, এর থেকে সহজে আর করা সম্ভব ভাই? কত অসাধারণ কন্টেন্ট ভাই, কত অসাধারণ জিনিসপত্র দিয়ে করানো। আমরা বুঝতে পেরেছি প্রত্যেকে? এই লাভের কেসটা আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি? পুরো লাইনটা দেখো, কোন লাইনে আমরা খেললাম। 30,000 টাকা জমা দিলে 3 লাখ টাকা জমা দিলে 30,000 টাকা পাই। কেন আমি প্রত্যেকটা কনসেপ্ট এতটা হাতে লিখে লিখে ধরে 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 করাই, কেন আমি কন্টেন্টটা এতটা ধরে ধরে করাই, এটা হচ্ছে তার পেছনের কারণ যে আমি 3 লাখ টাকা দিলে 30,000 টাকা পাচ্ছি। অর্থাৎ আমার প্রিন্সিপাল যদি 3 লাখ হয়, আমি সুদ হিসাবে 30,000 পাচ্ছি, তাহলে আমার রেট কত? 10%। ঠিক আছে? হ্যাঁ, ব্যাংক এভাবে ইন্টারেস্ট দেয় ভাই, ব্যাংক আমাদের এভাবেই মুরগি করে। চলো নেক্সট নিচ্ছি। বলো এটা কত আসবে? ঘ্যাপ করে বলো। আরে মন্ত্র সোজা। আমাদের অয়ন্তিকা আমাকে একটা স্বাস্থ্য সচেতন খাবার দিয়ে গেল। এক গাদা জানিস মিক্সড, কি কি মিক্সড আছে এটা? আচ্ছা চল দেখা যাক। এবার দেখো কি বলেছে। মিস্টার রায়ের মাসিক আয় 18,000 টাকা। ওকে, তিনি 5% বার্ষিক হারে 3 বছরের জন্য 30,000 টাকা সরল সুদে ঋণ নেন। ঠিক আছে, মিস্টার রায় কি করেছে? মিস্টার রায়ের মান্থলি ইনকাম হচ্ছে 18,000 টাকা, and Mr. Rai took a loan of 30,000 টাকা on a simple interest for 3 years at the rate of 5% per annum. ওকে ঠিক আছে, তাহলে 30,000 টাকা সে লোন নিয়েছে। The amount that he will be paying as simple interest in 3 years is what percent of his monthly salary? এবার আমাকে একটা কথা বলো ভাই, 30,000 টাকাও লোন নিয়েছে 3 বছরের জন্য 5% হারে। কি গো ভাই, তাই তো? 30,000 টাকাও লোন নিয়েছে 3 বছরের জন্য 5% হারে। তো ভাই আমার ওর টোটাল সুদ হচ্ছে কত টাকা গো? 15% না গো? ওর টোটাল 15% সুদ হচ্ছে না ভাই? তোমরা বলছো হ্যাঁ তো স্যার। কথাটা দেখো তো আমায় কি বলেছে। আমাকে বলেছে তিনি 3 বছরে যত টাকা সরল সুদ হিসাবে পরিশোধ করবেন সেটা তার মাসিক আয়ের কত শতাংশ। আমি দেখতে পাচ্ছি ও 15% ঋণ শোধ করছে, 15% ঋণ শোধ করছে, মানে 15% হচ্ছে তার সুদ। তাহলে ও যদি এত টাকা ঋণ নেয়, ওকে কত টাকা সুদ দিতে হবে? 30,000-এর 15%। তোমরা বলছো হ্যাঁ তো স্যার। ওকে সুদ দিতে হবে 30,000-এর 15%, 4500 টাকা। হ্যাঁ কি না ভাই? এই অবধি আমরা প্রত্যেকে বুঝেছি ভাই? 4500 টাকা যাকে যে সুদ দিতে হচ্ছে এই অবধি আমরা প্রত্যেকে বুঝেছি ভাই আমার?
এবার আমাকে কি জিজ্ঞেস করেছে যে যত টাকা সুদ দিতে হবে সেটা তার মাসিক আয়ের কত শতাংশ। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি 4500 টাকা সুদ দিতে হচ্ছে 18,000-এর মধ্যে, 4500 টাকা সুদ দিতে হচ্ছে 18,000-এর মধ্যে। তাহলে আমাকে বার করতে হবে 45,000 18,000 কত শতাংশ। দুটো জিরো ক্যান্সেল, এটা এটা কেটে গেল। 5 দুগুণে সরি 18 দিয়ে কাটছে না, 18 দিয়ে কাটছে, 9 দিয়ে কাটছে। 5 নং 45, 9 দুগুণে 18, 5 দুগুণে 10, 5 5-এ 25। একটা লিকার দিও। যারা যারা 25 বলেছিলে একদম কারেক্ট কথা বলেছো। 25 উইল বি দা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা প্রত্যেকে? অসম্ভব সুন্দরভাবে বুঝেছি। একদম একদম ছোট্ট অঙ্ক। ঠিক আছে, নেক্সট দেখো। এই অঙ্কটা আমাকে বলেছিল শুভজিৎ পারেনি, চলো এটা আমরা করে দিই। আমরা বলেছে 80,000 টাকায় 24% হারে 91,000 20% হারে বিনিয়োগ করে কত বছরে দুটি বিনিয়োগের পরিমাণ সমান হবে, অর্থাৎ অ্যামাউন্ট দুটো সমান হবে সেটা আমায় জিজ্ঞেস করেছে। তাহলে ভাই আমার একটা জিনিস দেখো, আমার যদি 80,000 টাকা 24% হারে বিনিয়োগ করা হয়, 80,000 টাকা যদি 24% হারে বিনিয়োগ করা হয়, তাহলে আমি মনে করলাম টি বছরে আমার দুটোর অ্যামাউন্ট সমান হবে। আমাকে কিন্তু অ্যামাউন্ট বার করতে হবে ভাই, আমাকে কিন্তু অ্যামাউন্ট বার করতে হবে ভাই। তাহলে 80,000 টাকা যদি আমার প্রিন্সিপাল হয়, টি বছরে যদি আমার পুরোটা সমান হয়, তাহলে 80,000 প্লাস 80,000 ইন্টু 24t%, সেটা হয়ে যাচ্ছে আমার সুদ। স্যার বুঝতে পারলাম না এই জায়গাটা, বুঝতে পারলাম না এই জায়গাটা। দেখো 24% হারে আমি মনে করলাম টি বছর পর অ্যামাউন্ট দুটো সমান হবে, টি বছর পর অ্যামাউন্ট দুটো সমান হবে। তাহলে 24% হারে যদি টি বছর টাকাটা খাটে, আমার টোটাল 24t% না সুদ পাচ্ছি প্রথমটার থেকে। প্রথমটার থেকে আমি সুদ পাবো কত? 24t%, রেট ইন্টু টাইম। অর্থাৎ প্রথমটার থেকে আমি সুদ পাচ্ছি 80,000-এর 24t%। পার্সেন্টেজের সাথে দুটো জিরো কেটে গেল, অর্থাৎ 800 ইন্টু 24t, এটা হয়ে যাচ্ছে প্রথমটার থেকে সুদ। পরেরটা দেখো 20% হারে টি বছর মানে আমি সুদ পাবো হচ্ছে 20t%। তাহলে 91,000 টাকার 20t% মানে আমার কত আসছে? এটা এটা কেটে গেল, 910 ইন্টু 20t। তাহলে প্রথমটার সুদ চলে গেল 4 8 32, 2 হাতে আছে 3, 8 দুগুণে 16 আর 3 19, 19,200টি প্রথমটার সুদ। পরেরটার সুদ চলে গেল 9 দুগুণে 18, 18,200টি। এবার আমাকে বলেছে অ্যামাউন্ট দুটো সমান হবে, আমাকে বলেছে অ্যামাউন্ট দুটো সমান হবে। প্রথমটার অ্যামাউন্ট কত? 80,000 প্লাস এত। পরেরটার অ্যামাউন্ট কত? 91,000 প্লাস এত। এই অ্যামাউন্ট দুটো বলেছে আমার সমান হবে। এবার এটাকে সলভ করবে, টি এর ভ্যালু বার করবে, অ্যান্সার ডান। এটাকে সলভ করে টি এর ভ্যালু বার করলেই অ্যান্সার ডান। ঠিক আছে, সোজা অঙ্ক ছিল। এটা বলো, ভালো অঙ্ক। এই উল্টে গেল কি করে? ভালো অঙ্ক, ভালো অঙ্ক এটা। দেখো অঙ্কটা আমায় কি বলেছে। A person invested a sum of 10,500 at X% per annum at simple interest. তাহলে 10,500 টাকা X% রেটে ইনভেস্ট করেছে এবং 13,500 টাকা X+2% হারে ইনভেস্ট করেছে। Total interest earned on both investment
ফর 3 ইয়ার্স ইজ এত, তাহলে রেট অফ ইন্টারেস্ট ফর দ্য ফার্স্ট ইনভেস্টমেন্ট। তাহলে এইটা তো আমার সোজা ভাই, আমার এই টাকাটাও 3 বছরের জন্য ইনভেস্টেড, এই টাকাটাও 3 বছরের জন্য ইনভেস্টেড। তাহলে প্রথম ক্ষেত্রে আমি সুদ কত পাচ্ছি, 10,500 3x%, এটা চলে আসছে প্রথম ক্ষেত্রে সুদ 315x। এটার ক্ষেত্রে আমি কত পাচ্ছি, 13,500 3 × x+2%, অর্থাৎ কত আসছে গো ভাই আমার, 3 5 15, 5 হাতে আছে 1, 3 3 থেকে 39 আর 1 40, 405 × x+2, এটা আসছে আমার দ্বিতীয় ক্ষেত্রে সুদ। এবার আমাকে বলেছে এই দুটো টোটাল সুদের মান 7,650। ভাই আমার এখান থেকে কি আমরা এক্সটাকে সলভ করতে পারবো না? এইখান থেকে কি আমরা এক্সটাকে সলভ করতে পারবো না? লাফিয়ে লাফিয়ে করে দেবো, ঠিক আছে? ক্লিয়ার করতে পারলাম? বোঝাতে পেরেছি প্রত্যেককে? জাস্ট পিওর ক্যালকুলেশন, আর কিচ্ছু না। ক্লিয়ার ভাই, সকলের সবার ডান? নেক্সট, 21,750 টাকা। 21,000, যত অ্যান্সার হবে সেটাই হবে, 9.5 বলছে নিপাই, ঠিক আছে। 21,750 টাকা ইজ ইনভেস্টেড বাই আ পার্সন ইন দ্য ব্যাংক অ্যাকাউন্ট অফ হিজ 2 sons whose ages are 9 years and 13 years in such a way that they will get equal amount at the age of 21 years. দেখো যে অঙ্কগুলো আমি ইংলিশে শুধু এনেছি, ভাববে সেগুলো টিয়ার 2 এর অঙ্ক, ভাববে সেগুলো টিয়ার 2 এর অঙ্ক, অর্থাৎ মেন্স লেভেলের অঙ্ক, ঠিক আছে? দেখো আমাকে কি বলেছে ভাই, 21,750 টাকা, 21,750 টাকা ও কি করেছে, তার দুটো ছেলের মধ্যে ভাগ করেছে। একটা ছেলের বয়স হচ্ছে 9 বছর, একটা ছেলের বয়স হচ্ছে 13 বছর। এমন ভাবে ভাগ করেছে যাতে যখন তাদের এজ 21 বছর হবে, যখন তাদের এজ 21 বছর হবে, তারা ইকুয়াল অ্যামাউন্ট পাবে, তারা ইকুয়াল অ্যামাউন্ট পাবে। তাহলে আমি মনে করলাম প্রথম জনের ভাগে পড়েছে এ, দ্বিতীয় জনের ভাগে পড়েছে বি। আমি মনে করলাম প্রথম জনের ভাগে পড়েছে এ টাকা, দ্বিতীয় জনের ভাগে পড়েছে বি টাকা, অর্থাৎ 21,750 টাকা সে এই দুই ভাগে ভাগ করেছে, যাতে প্রথম জনের ভাগে এ পড়েছে, দ্বিতীয় জনের ভাগে বি পড়েছে। ওকে, এবার ভাই আমার একটা কথা বলো তো, প্রথম জনের ভাগে যদি এ পড়ে, ওর বয়স তো 9 বছর, 21 বছর বয়সে গিয়ে টাকাটা পাবে, তাহলে ওর টাকাটা কত বছর খাটছে গো ভাই আমার? ওর যে টাকাটা আছে, ওর টাকাটা কত বছর খাটছে গো? একদম ঠিক, 21 মাইনাস 9, প্রথম জনের টাকা খাটছে টোটাল 12 বছর, এবং 12 বছর যে খাটছে কত রেটে খাটছে, 4.5% হারে খাটছে। তাহলে 12 বছর যদি 4.5% হারে খাটে, তাহলে আমাকে একটা সিম্পল কথা বলো ভাই, এর প্রাপ্ত সুদের মান কত? তোমরা বলছো স্যার 12 × 4.5 মানে 4 12 48 আর 6 54% হচ্ছে সুদ, 54% হচ্ছে সুদ। পরের জনের ক্ষেত্রে দেখো, বি টাকা, ওর টাকাটা কত বছর খাটবে, 21 মাইনাস 13, 8 বছর খাটবে, এবং এটাও 4.5 বছর, 4.5% রেটে খাটছে। তাহলে 4 8 32 আর 4, এক্ষেত্রে আমার সুদ আসছে কত, 36%। এক্ষেত্রে আমার সুদ আসছে কত, 36%। এবার গল্পটা বোঝো, আমাকে যদি বলে দেওয়া থাকতো যে ইকুয়াল ইন্টারেস্ট, আমাকে যদি বলে দেওয়া থাকতো ইকুয়াল ইন্টারেস্ট, তখন আমার কি হতো, তখন আমি বলতাম যে ভাই এই তো এর ইন্টারেস্ট হচ্ছে 54%, আর দ্বিতীয় জনের বি টাকার ইন্টারেস্ট হচ্ছে 36%, এই দুটো আমার পরস্পর সমান, যদি আমাকে ইন্টারেস্ট বলে দেওয়া থাকতো।
কিন্তু আমাকে কি বলে দিয়েছে ভাই, আমাকে বলে দিয়েছে ইকুয়াল অ্যামাউন্ট, দুজনে ইকুয়াল অ্যামাউন্ট পায়। তাহলে প্রথম জন যদি 54% সুদ পায় তাহলে এর অ্যামাউন্ট 154% না? আর দ্বিতীয় জন যদি 36% সুদ পায় তাহলে এর অ্যামাউন্ট 136% না? তার মানে প্রথম জন কত পাচ্ছে, এ টাকার 154%, এটা হচ্ছে তার অ্যামাউন্ট। দ্বিতীয় জন কত পাচ্ছে, বি টাকার 136%, এটা হচ্ছে দ্বিতীয় জনের অ্যামাউন্ট। এবং এই দুটো অ্যামাউন্ট পরস্পর সমান, এই দুটো অ্যামাউন্ট পরস্পর সমান। এবার এই দুটো অ্যামাউন্ট পরস্পর সমান হলে এখান থেকে তুমি এ বাই বি এর ভ্যালু পেয়ে যাবে। এ বাই বি মানে কত, এ ইস টু বি পেয়ে যাবে, দুটোর অনুপাত তুমি পেয়ে যাবে, আর দুটোর সাম 21,750। তাহলে সেখান থেকে তুমি যেটা চেয়েছে বার করে নেবে। ইয়ঙ্গার চাইল্ড এর ভ্যালু বার করতে বলেছে, বার করে নেবে। ঠিক আছে, বুঝাতে পারলাম? দেখো খুব অসাধারণ একটা অঙ্ক ছিল, খুব অসাধারণ অঙ্ক ছিল, এবং আমরা সেটাকে ততটা অসাধারণ ভাবে করলাম। ঠিক আছে, কি ছিল ভাই, 21,750 টাকা দুটো ছেলের মধ্যে ভাগ করেছে, একটা 9 বছর বয়সী, একটা 13 বছর বয়সী। আমি মনে করলাম 9 বছর বয়সী ছেলেটাকে এ টাকা দিয়েছে, 13 বছর বয়সী ছেলেটাকে বি টাকা দিয়েছে। অর্থাৎ 21,000 টাকা দুটো ভাগে ভাগ হয়েছে, একটা এ আর একটা বি, যেটা এ দিয়েছে 9 বছরকে, বি দিয়েছে 13 বছরকে। ঠিক আছে, এবার এ টাকাটা তো 12 বছর ধরে খাটবে, কারণ 21 বছরে যদি তাদের অ্যামাউন্ট সমান হয়, প্রথম জনের বয়স 9 বছর, তাহলে প্রথম টাকাটা 12 বছর খাটবে। 12 বছর 4.5% করে খাটলে সুদ পাচ্ছে 54%। দ্বিতীয় ভাগের টাকাটা 8 বছর খাটবে, সেটা 4.5% করে খাটলে সুদ হচ্ছে 36%। এবার সুদ 36% হলে অ্যামাউন্ট 136%, সুদ 54% হলে অ্যামাউন্ট 154%। এবার প্রথম ভাগের 154% এবং দ্বিতীয় ভাগের 136%, এইটা আমার পরস্পর সমান হবে, সেটা আমাকে বলে দিয়েছে। ঠিক আছে অনিলাভ, বোঝা গেল? চল নেক্সট। Sum of money divided into three parts that are corresponding as এত years. If the rate simple interest and এত years respectively, what is the smallest part sum that was lent? এটা তাহলে বাড়িতে করো, একদম ইজি ব্যাপার। এটাই আমাকে তিনটে পার্টের দেখো বলে দিয়েছে ইন্টারেস্টটা সমান, তিনটে পার্টের দেখো ইন্টারেস্ট সমান বলে দিয়েছে। তাহলে একটা পার্ট যদি এ হয়, একটা পার্ট যদি বি হয়, আর একটা পার্ট যদি সি হয়, প্রথম পার্টটা 5 বছরের জন্য 12% রেট, তার মানে প্রথম পার্টটার থেকে ইন্টারেস্ট আসছে 5 বছরে 60%। দেখো কতটা সহজ ভাবে আমরা মেন্সের অঙ্কগুলো করছি। আমি কেন বলেছিলাম যে ফর্মুলাকে গুলি মেরে দাও, ধরবেই না। দেখো কত সহজে এক লাইনে আমরা এই পুরো অঙ্কটাকে এক লাইনে নামাবো, এবং আমার সাথে সাথে তোমরা সেটাকে নামাতে পারছো কিনা দেখো, আমার সাথে সাথে তোমরা সেটাকে কানেক্ট করতে পারছো কিনা দেখো। যদি না পারো ভয়ের কিচ্ছু নেই, রেকর্ডেড ক্লাসটা আরেকবার করো, যদি প্রত্যেকটা ক্লাস ঠিকঠাক করে এসে থাকো তাহলে কানেক্ট করতে পারবে, কিন্তু যদি কোনো একটা ক্লাসেও কোনো খামতি থাকে তাহলে কানেক্ট করতে পারবে না, তাহলে আবার রেকর্ডেড ক্লাসটা তোমাকে দেখতে হবে। দেখো ভাই আমার, আমাকে এখানে কি বলেছে, প্রথম টাকাটা আমি ফার্স্ট দেখলাম যে প্রত্যেকটার ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্টটা সেম হবে। দেখো সিম্পল ইন্টারেস্টটা সব জায়গায় সেম হবে, such that the corresponding interest earn এত may be equal, সিম্পল ইন্টারেস্টটা প্রত্যেক জায়গায় সেম। তাহলে আমি মনে করলাম পুরো টাকাটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। তাহলে প্রথম টাকাটা 5 বছর 12% রেট, মানে প্রথম টাকাটা 60% পাচ্ছে সুদ। ঠিক আছে, আগের ম্যাথটার অ্যান্সার ক্যালকুলেট করে নেবে ভাই। পরের টাকাটা 8 বছরে 10% রেট, মানে পরের টাকাটা আমার টোটাল 80% সুদ পাচ্ছে। তারপরের টাকাটা 9 বছর 5% রেট, মানে 45% সুদ পাচ্ছে। তাহলে আমার যদি এই তিনটে সমান হয়, দেখো তো আমি কি পাচ্ছি, 15 দিয়ে কি কাটে, 5 দিয়ে কাটে, 5 দিয়ে কাটলে হচ্ছে 16 এ, এই 5 দিয়ে কাটছে তো 12 এ, 16 বি,
ইকুয়াল টু 9c, তাহলে 12a ইকুয়াল টু 16b ইকুয়াল টু 9c যদি হয়, এখান থেকে কি আমরা a:b:c বার করতে পারবো না উইথ দ্য হেল্প অফ রেসিপ্রোকাল রেশিও? রেসিপ্রোকাল রেশিও দিয়ে এখান থেকে ভ্যালু বার করবে, ভ্যালু বার করলে তারপরে তুমি তো পেয়েই গেলে, তিনটের যোগফল তোমাকে বলে দেওয়া আছে, স্মলেস্ট পার্ট কত হবে সেখান থেকে বার করে নাও, স্মলেস্ট পার্ট কত হবে সেখান থেকে বার করে নাও। ঠিক আছে, চলো এটা বাড়িতে করবে, সেম টাইপের অঙ্ক, একদম সেম টাইপের অঙ্ক। এটা দেখো, এটা দেখো, রেট যদি আমাদের আলাদা হয় তখন আমাদের কি হবে, দেখো তো কি বলেছে। The rate of interest for first 2 years is 6%. For the next 3 years is 10%. For the period beyond 5 years is 12%. If a person gets 12,771 as simple interest after 7 years, then how much money did he invest? কত টাকা সে ইনভেস্ট করেছে? চলো এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, একজন টোটাল 7 বছরের জন্য ইনভেস্ট করেছে। আমরা জানি প্রথম 2 বছরের জন্য 6% রেট হয়, পরের 3 বছরের জন্য 10% রেট হয়, এবং 5 বছরের পরের জন্য 12% রেট হয়। তাহলে আমার যদি কেউ টোটাল 7 বছরের জন্য ইনভেস্ট করে, তাহলে 5-এর পরে আর তো 2 বছর তার টাকাটা খাটবে, 5-এর পরে আরো তো 2 বছর তার টাকাটা খাটবে, তাহলে আরো 2 বছর যদি টাকাটা খাটে, সেখানে তো সে 12% রেটে ইনভেস্ট করছে, সেখানে তো সে 12% রেটে তোমার ইয়ে পাবে, সুদ পাবে, কারণ বলেছে পিরিয়ড বিয়ন্ড 5 ইয়ার্স ইজ 12%, তাহলে এরপরে তো সে 12% রেটে পাবে। তাহলে ভাই খেয়াল করো তো, এখানে আমার সুদ আসছে 12%, এখানে আমার সুদ আসছে 30%, এখানে আমার সুদ আসছে 24%, তাহলে আমার টোটাল সুদের পরিমাণ কত? টোটাল সুদের পরিমাণ আমার চলে আসছে 4 আর 2 এ 6, 3 2 5, 5 আর 1 এ 6, 66% হয়ে যাচ্ছে আমার টোটাল সুদের পরিমাণ। এবং এইখানে আমাকে বলে দিয়েছে টোটাল সুদের পরিমাণ 12,771, তাহলে 66%-এর ভ্যালু আমার কত? 12,771। একের ভ্যালু কত আর 100-র ভ্যালু কত? হ্যাঁ, পিরিয়ড বিয়ন্ড মানে যে টাইমটা তারপরে, পিরিয়ড বিয়ন্ড 5 ইয়ার্স মানে 5 বছরের পরে, 5 বছরের পরে যতটা খাটবে। রেট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে 1 বছরে আসলের যত পার্সেন্ট সুদ পাই। হ্যাঁ তুষার, নেটের কোন রকম অসুবিধা এই এন্ড থেকে নেই, কারণ আমাদের এখানে 1 Gbps নেট চলে স্টুডিওতে, ঠিক আছে। এবার জেনারেলি বোর্ড ঝাপসা আমি তো কারু থেকে পাইনি ভাই আমার, তো আমি বুঝতে পারছি না এটা তোমার সাথে কেন হচ্ছে। আমি তোমার থেকে একটা হেল্প চাইবো, যদি পারো তো তাহলে করো। তোমার স্ক্রিনটা কিরকম দেখাচ্ছে, হয় তোমার নেট কানেকশনটা ঠিক আছে কিনা দেখো, বা তোমার কোয়ালিটিটা 480 বা 720 করা আছে কিনা দেখো। যদি সবকটা করা থাকে তারপরেও যদি তোমার ঝাপসা লাগে, তাহলে আমাকে একটু তোমার নেটটা চেক করে দেখবে, ওকলা বলে একটা জিনিস আছে, OOKLA, সেখানে তোমার নেটটা চেক করে আমাকে একটা স্ক্রিনশট পাঠিও, এবং তোমার বোর্ডটা কিরকম দেখা যাচ্ছে সেইটার আমার একটা স্ক্রিনশট পাঠিও। ঠিক আছে ভাই আমার, আমাকে পাঠিও, যদি তোমার এন্ড থেকে কোনো প্রবলেম থাকে আমি দেখে নেব। ওকে ভাই আমার, চল নেক্সট। এটা যেভাবে করলাম, এই যে ভাই আমার, আমাকে তো বলেই দিয়েছে দেখো 2 বছরের জন্য 6%, 2 বছরের জন্য 6%, 3 বছরের জন্য 10%, 3 বছরের জন্য 10%, 5 বছরের পরের জন্য 12%, তাহলে 5 বছরের পরের জন্য 12%। এটা তো আমায় বলেই দিয়েছে, এটাই আমার রেট সমান দেওয়া নেই, এটাই আমার রেট আলাদা আলাদা দেওয়া আছে, সেইভাবে ধরে ধরে করলাম। ঠিক আছে,
কারণ 7 বছর খাটিয়েছে মানে প্রথম 2 বছর সে 6% পাবে, তারপরে 3 বছর 10% পাবে। 7-এর মধ্যে 5 চলে গেল, পড়ে থাকলো 2, তো 2 বছরের জন্য সে 12% রেটে পাবে। লিখেই দেওয়া আছে। 5 কেন হবে? এখানে তো লিখেই দেওয়া আছে যে 5 বছরের পরের জন্য 12%। 5 কেন ধরবো? বিয়ন্ড 5 ইয়ার্স মানে কি? 5 বছরের পরে যতগুলো সময়ের জন্য তুমি বসাও না কেন, 5 বছরের পরে তুমি যত সময়ের জন্যই বসাও না কেন, সেই সময়ের অনুপাতে তুমি 12% রেট পাবে। এবার আমার তো টাকাটা খাটিয়েই সেই 7 বছরের জন্য। টাকাটা যদি খাটাই 7 বছরের জন্য, তাহলে আমার তো তার মধ্যে 2 আর 3-এ 5 বছর বেরিয়েই গেল। 7-এর মধ্যে 5 যদি বেরিয়ে যায়, পড়ে আছে আর 2 বছর, আমার তো আর 2 বছর টাকাটা খাটবে, 5 বছর কি করে খাটবে? তাহলে তো টাকাটার টোটাল টাইম 10 বছর হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো অ্যান্সার যেটা আসবে করে নেবে। 10 years such that the ratio for the first 2 years, এটা তাহলে বাড়িতে করো, একই টাইপের অঙ্ক। এইবার আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের সব থেকে কঠিন অঙ্ক। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্টের সব থেকে কঠিন অঙ্ক। এসএসসি সিজিএল টিয়ার 2 সবচেয়ে কঠিন অঙ্ক হচ্ছে এইটা। কঠিন অঙ্কটাও আমরা সোজা ভাবেই করব, এটা একটু বুঝতে কঠিন, কারণ এই অঙ্কটা প্রচুর লোক ভুল করেছে। তো আমরা এই অঙ্কটা অসম্ভব সুন্দর করে করব, অসম্ভব ভালো কনসেপ্ট দিয়ে করব, যাতে কারো রকম অসুবিধা না হয়। এর ক্যালকুলেশনটা কিন্তু একটু চাপের, ক্যালকুলেশনটা খুব মাথা ঠান্ডা করে দেখবে। যতটা মনোযোগ দিয়ে তোমরা নোরা ফাতেহির নাচ দেখো, ততটা মনোযোগ দিয়ে এই অঙ্কটা দেখবে। ঠিক আছে, তো চলো আমরা আস্তে আস্তে এই অঙ্কটাকে করার চেষ্টা করি। সিম্পল ইন্টারেস্টের লাস্ট অঙ্ক, এবং এইটার পরে আমাদের ইন্টারেস্টটা শেষ হবে। ঠিক আছে, দেখো ভালো করে বোঝো। গিরি গৌরবের কাছ থেকে বার্ষিক 16% হারে 4 বছরের জন্য 7800 টাকা ঋণ নিয়েছে। ঠিক আছে, তাহলে গিরি কি করেছে? এখানে লিখি, গিরি একটা কাজ করেছে। গিরি গৌরবের থেকে গিরি একটা কাজ করেছে, সেটা হচ্ছে 16% হারে 4 বছরের জন্য 7800 টাকা ঋণ নিয়েছে। 16% হার 4 বছর ঋণ নিয়েছে, কত টাকা? 7800 টাকা। বেশ ভালো কথা। তিনি এতে আরো কিছু টাকা যোগ করেছে। গিরি আরো কিছু টাকা যোগ করে আজমকে 19% হারে 4 বছরের জন্য ধার দিয়েছে। তাহলে গিরি যখন আজমকে ধার দেয়, এতক্ষণ দেখো আমাদের প্রিন্সিপালটা সেম ছিল, এর আগে যে কটাই ডাবল ডেকার অঙ্ক করেছি সব কটাই আমাদের প্রিন্সিপালটা সেম ছিল, বাট এইখানে দেখো কি করেছে, গিরি 7800 টাকায় ধার দিতে পারতো, জীবনে ওর কোনো চাপ থাকতো না, আমাদেরও চাপ থাকতো না, কিন্তু গিরি সেটা করেনি। গিরি সেই 7800 সাথে কিছু একটা টাকা অ্যাড করে সেটাকেও তোমার ইয়ে করেছে, কত পার্সেন্ট রেটে কিভাবে ধার দিয়েছে, ও সেটাকে 19% হারে 4 বছরের জন্য ধার দিয়েছে, 19% হারে 4 বছরের জন্য ধার দিয়েছে, এবং এতে সে টোটাল 1601 টাকা লাভ করেছে। তাহলে আমাকে বলেছে এক্সট্রা কত টাকা যোগ করেছিল, অর্থাৎ এই এ এর ভ্যালু বার করতে বলেছে। দেখো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা আমরা কতটা সোজা ভাবে করব, ক্যালকুলেশনটা একটু টাফ, কিন্তু সেটাও আমরা কতটা সোজা ভাবে করব, খুব সুন্দর করে দেখবে। দেখ, তাহলে আমরা একটু আগে যেটা দেখলাম ভাই, এই যে প্রফিট, সেই প্রফিট মানে কি? সুদের ডিফারেন্স, তাই তো? প্রফিট মানে আমরা কি দেখছি ভাই? প্রফিট মানে আমরা দেখছি সুদের ডিফারেন্স, রাইট? আমরা একদম প্রথমে করলাম না ভাই? তোমরা বলবে হ্যাঁ স্যার, একদম প্রথমেই তো আমরা করলাম সুদের ডিফারেন্স। তাহলে ভাই এবার একটা জিনিস খুব মাথা ঠান্ডা করে সুন্দর করে বোঝো, আমার এত টাকা যদি 19% হারে 4 বছরের জন্য বিনিয়োগ থাকে, আমার এত টাকা যদি 19% হারে 4 বছরের জন্য বিনিয়োগ থাকে, আমি টোটাল 4 19 76% সুদ পাবো না? কি গো ভাই,
19% হারে 4 বছরের জন্য যদি বিনিয়োগ থাকে, আমি টোটাল 76% সুদ পাবো না ভাই? তোমরা তো বলছো হ্যাঁ স্যার, টোটাল তো আপনি 76% সুদ পাবেন। তাহলে গিরির সুদ কত? দেখো এই টাকার ওপর, এটা তো আমার প্রিন্সিপাল, গিরির সুদ কত? এই টাকার ওপর 76% হচ্ছে গিরি সুদ পাচ্ছে, এই টাকার ওপর 76% গিরি সুদ পাচ্ছে, রাইট? তাহলে গিরির সুদের পরিমাণ আমার চলে আসছে, আমি যদি দুটোকে ক্যালকুলেট করে দিই, 7876% প্লাস এর 76%। 7876% মানে পার্সেন্টেজের সাথে দুটো জিরো কেটে গেল, অর্থাৎ 78 ইন্টু 76 প্লাস এর 76%। এটা আমার কত চলে গেল? গিরি যেটা পাচ্ছে, এই যে টাকাটা, এই টাকাটা আমাদের কত চলে গেল? যে গিরি যে পরিমাণ টাকাটা পাচ্ছে সেইটা হয়ে গেল এটা। এবার দেখো গিরি গৌরবকে কতটা টাকা দেবে? দেখো তো ভাই আমার, গৌরবের থেকে তো 7800 টাকা নিয়েছে 16% রেটে 4 বছরের জন্য। তাহলে 16% রেটে 4 বছরের জন্য যদি টাকা নেয়, টোটাল 64% টাকা হচ্ছে না? 16% রেটে 4 বছরের জন্য যদি টাকা নেয়, তাহলে গিরিকে কতটা টাকা সুদ দিতে হচ্ছে? গিরিকে তো টোটাল 64% সুদ দিতে হচ্ছে। তাহলে গিরি কত টাকা সুদ দিচ্ছে? তোমরা বলছো যে স্যার গিরি সুদ দিচ্ছে 7864%, পার্সেন্টেজের সাথে দুটো জিরো কেটে গেল, অর্থাৎ গিরি সুদ দিচ্ছে 78 ইন্টু 64। এই দুটো পার্ট আমরা বুঝেছি। এই যে টাকাটা, এই টাকাটা গিরি পাচ্ছে, এই যে টাকাটা, এই টাকাটা গিরি পাচ্ছে, এবং গিরি দিয়ে দিচ্ছে কতটা? গিরি দিয়ে দিচ্ছে হচ্ছে এই টাকাটা, এই টাকাটা গিরি দিয়ে দিচ্ছে। তাহলে আমি যদি এই দুটোকে বিয়োগ করে দিই, আমি যদি এই দুটোকে বিয়োগ করে দিই, আমি কি তাহলে সুন্দর করে পেয়ে যাচ্ছি না যে গিরি কতটা লাভ করছে? এই টাকাটা গিরি পাচ্ছে, এই টাকাটা গিরি দিয়ে দিচ্ছে, আমি একটা টাকা পাচ্ছি, একটা টাকা দিয়ে দিচ্ছি। যেটা পাচ্ছি আর যেটা দিয়ে দিচ্ছি সেই দুটোকে যদি আমি বিয়োগ করে দিই, তাহলেই তো আমি পেয়ে যাবো যে কত টাকা আমার লাভ হচ্ছে। তাহলে দেখো তো ভাই, এই দুটোকে যদি বিয়োগ করি, 78 কমন যাচ্ছে, 78 কমন গেলে 76 মাইনাস 64 আর প্লাস এখানে এর 76%, তার মানে 78 ইন্টু 64, 76 থেকে 64 কাটলে হয় 12। 78 ইন্টু 12 মানে কত গো? 8 12 96, 6 হাতে আছে 9, 7 12 84, 936 টাকা। তাহলে এই যে টাকাটা আমার বেরোলো, এই টাকাটা হচ্ছে সেই টাকাটা যেই টাকাটা গিরির লাভ হচ্ছে, গিরির প্রফিট। এই যে টাকাটা এলো, এই টাকাটা আমার আসছে গিরির প্রফিট। এবার গিরির প্রফিট হচ্ছে এইটা, দেখো তো, গিরির প্রফিট হচ্ছে 936 প্লাস এ ইন্টু 76/100, এবং আমাকে বলে দিয়েছে যে গিরি প্রফিট করছে 1601 টাকা। তাহলে হিসেব মতো তো এই দুটো সমান, হিসেব মতো তো এই দুটো সমান। তার মানে এ ইন্টু 76/100, সেটার ভ্যালু কত গো? 1601 মাইনাস এত 5, 3 আর 1 4, 4 আর 6 10 হাতে আছে 1, 9 আর 1 10, 6, 665। তাহলে এর ভ্যালু আমার কত চলে আসছে? 665 ইন্টু 100/76। কত দিয়ে কাটে রে? 19 দিয়ে কাটে বোধহয়। 3 19 57, 57, 5 19 95, 4 19 76, 4 25 100। অ্যান্সার কত আসছে? 5 5 25 5 হাতে আছে 12, 3 25 75 আর 12 87, 875 টাকা। কত টাকা এক্সট্রা জয়েন করিয়েছে? 875 টাকা। দেখো অঙ্কটা কিন্তু কঠিন নয়, অঙ্কটা সোজা।
ক্যালকুলেশনটা একটু কঠিন, এর থেকে শর্ট প্রসেস এর নেই। এটা মেন্সের অঙ্ক ভাই, মেন্সের অঙ্ক ওই শর্টকাটে হয় না, মেন্সের অঙ্ক আমাকে এইভাবেই করতে হয়, কিচ্ছু করার নেই। এবার ক্যালকুলেশন যত ফাস্ট করতে পারবে সেটা তোমার। অপশন টেস্ট তুমি কি করে করবে ভাই? কোনটার সাথে কত লাগিয়ে তুমি কত অপশন টেস্ট করবে, কত ক্যালকুলেশন করবে? অপশন টেস্টে বরঞ্চ এটা বড়। এই জায়গাটাই আমরা শুধু কমাতে পারি। বোঝার জায়গা হচ্ছে এইটা, যে 7800 সাথে টাকা দিচ্ছে, তাহলে সুদ হচ্ছে আমার কত? 7876% প্লাস 76%, এবং 7864%, এটা হচ্ছে দেয়ার কথা। তার মানে আমার লাভ হবে 7812% প্লাস 76%। এইটুকু হচ্ছে বোঝার জায়গা। হ্যাঁ, রেলে এখন প্রচুর ক্যালকুলেটিভ অঙ্ক দেওয়া শুরু করেছে, ঠিক আছে? বলো সুদীপ কিভাবে? অবশ্যই বলো, আর কিভাবে ভাবছো আমাকে বলো। 7800 সুদ প্লাস 1601 প্লাস 1601, 7800 সুদ, 7800 সুদ তুমি বার করছো। আচ্ছা, 7800 সুদটা তুমি কিসের ওপর? 1601 টাকা তো লাভ, তার মানে তুমি এইটা বলছো 7800 সুদ প্লাস 1601, সেটা তোমার এই সুদের সাথে সমান। একই জিনিস তো, একই জিনিস। তুমি এটা বলছো হচ্ছে এই জিনিসটা, দেখো 7800 সুদ, অর্থাৎ তুমি এই কথাটা বলছো, তুমি বলছো এই কথাটা 7800 সুদ অর্থাৎ 7864% প্লাস 1601, সেটা ইকুয়াল টু 7800 প্লাস তার 76%। আমি এটাই ভেঙে বুঝিয়ে করেছি যাতে বুঝতে সুবিধা হয়, আমি এটাই ভেঙে বুঝিয়ে করেছি যাতে বুঝতে সুবিধা হয়। নাহলে যখন আমরা পরীক্ষায় এই অঙ্কটা করব, আমরা ডাইরেক্ট করব 7800, এইখানে আসছে 64, এইখানে আসছে 76, তাহলে আমার লাভ হচ্ছে 7800% প্লাস এর 64%, এর 76%। এটা আমরা পরীক্ষায় করব, এটা আমি বুঝিয়ে করলাম বলে এইভাবে ভেঙে বললাম। পরীক্ষায় আমরা কিভাবে করব? পরীক্ষায় আমরা ফার্স্টে এইটা ভালো করে বুঝে নেব, বুঝে নিয়ে দেখছি যে ভাই 7800 ক্ষেত্রে আমার লাভ হচ্ছে কত, এইখানে 76% পাচ্ছি, 64% দিচ্ছি, তাহলে আমার ডাইরেক্ট লাভ হচ্ছে 7800 12%, এটা হচ্ছে আমার ডাইরেক্ট লাভ, প্লাস এই টাকার 76%, এই হচ্ছে আমার টোটাল লাভ, সেটার ভ্যালু আমার 1601। ঠিক আছে সুদীপ, আমরা ক্লিয়ার করতে পেরেছি ভাই আমার? ঠিক আছে, গেল। এই চলে গেল আমাদের সিম্পল ইন্টারেস্টের টোটাল গল্প, ঠিক আছে? সিম্পল ইন্টারেস্টের টোটাল গল্প, ওকে। আমি আজকে একটুখানি কম্পাউন্ড ইন্টারেস্টের বেসিকটা পড়িয়ে শেষ করব, যেহেতু আজকে আমার টাইম আছে এবং তোমাদের ক্লাস জেনারেলি আজকে আমি নিই না, তো আমি 15-20 মিনিট কম্পাউন্ড ইন্টারেস্টের বেসিকটা পড়িয়ে আজকে আমি শেষ করব, ঠিক আছে? একদম সিম্পল জিনিস করব। সিম্পল ইন্টারেস্ট যেরকম আমরা একদম উইদাউট ফর্মুলায় শিখেছি, কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা একদম উইদাউট ফর্মুলায় শিখবো এবং উইদাউট ফর্মুলায় করবো। তো চলো, কম্পাউন্ড ইন্টারেস্ট। এই কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি জানো তো ভাই? কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হচ্ছে সুদের উপর সুদ। আমি একটা সুদের উপরেও সুদ পাই, সেটাকেই বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট। এবং আমাদের সব থেকে ভালো ব্যাপার যেটা, সিম্পল ইন্টারেস্টে আমাদের কি হয় ভাই? সিম্পল ইন্টারেস্টে আমাদের প্রিন্সিপালটা সবসময় ফিক্স থাকে না ভাই?
সিম্পল ইন্টারেস্টে আমাদের প্রিন্সিপালটা সবসময় ফিক্স থাকে না ভাই? তোমরা বলবে হ্যাঁ স্যার, সিম্পল ইন্টারেস্টে প্রিন্সিপালটা সবসময় ফিক্স থাকে, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে প্রিন্সিপালটা ফিক্স থাকে না। কম্পাউন্ড ইন্টারেস্টে প্রিন্সিপালটা ফিক্স থাকে না, প্রত্যেক বছর চেঞ্জ হতে হতে থাকে। অর্থাৎ আমি প্রথম বছরের যে অ্যামাউন্টটা হয় না, প্রথম বছর আমার যে অ্যামাউন্টটা হয় সেটাই আমার নেক্সট ইয়ারের প্রিন্সিপাল হিসাবে গণ্য হয়। প্রথম বছরের আমাদের যে অ্যামাউন্টটা হয় সেটাই আমাদের নেক্সট ইয়ারের প্রিন্সিপাল হিসাবে গণ্য হয়। মানে কি ভাই আমার, আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি, খুব ভালো করে ব্যাপারটা বুঝবে, হ্যাঁ খুব ভালো করে ব্যাপারটা বুঝবে। দেখো, ধরো আজকে আমি 100 টাকা জমা রেখেছি 10% সুদে, ঠিক আছে, 1 বছরের জন্য। তাহলে আমি তো সুদ হিসাবে 10 টাকা পাবো, আমি তো সুদ হিসাবে 10 টাকা পাবো, তাই না? তাহলে প্রথম বছর শেষে আমার অ্যামাউন্ট কত হয়ে যাচ্ছে? 110 টাকা না? প্রথম বছর শেষে আমার অ্যামাউন্ট কত হয়ে যাচ্ছে? 110 টাকা না? পরের বছর আমার ইন্টারেস্ট ক্যালকুলেট হবে এই টাকাটার উপরে, অর্থাৎ পরের বছর আমার যে 10% রেটে টাকাটা পাবো না, সেটা 100-র উপরে নয়, কিন্তু এই 110-এর উপরে। এটাই তখন প্রিন্সিপাল হয়ে যাচ্ছে। অর্থাৎ তখন আমি কত টাকা সুদ পাচ্ছি? দেখো 11 টাকা। তখন আমি কত টাকা সুদ পাচ্ছি? দেখো 11 টাকা। এবার কনসেপ্টটা বোঝো ভাই, এই যে 110 টাকা আমার এসেছে, সেটা কি করে এসেছে? আমার যে প্রিন্সিপালটা ছিল 100 টাকা, তার সাথে প্রথম বছর যে সুদটা পেয়েছি সেটা যোগ করে আমার এসছে না ভাই? আমার প্রথম বছর যেটা ছিল 100 টাকা, সেটার সাথে প্রথম বছর যে সুদটা পেয়েছি সেটা যোগ করে এসছে না ভাই 110? এবং আমার তো 10% রেটটাই পুরো 110-এর ওপর খেটেছে, অর্থাৎ আমার 10% রেটটা 100 টাকার ওপরেও খেটেছে, 10 টাকার ওপরেও খেটেছে। আমার 10% রেটটা কিভাবে খেটেছে? 100 টাকার ওপরেও 10% খেটেছে, আর 10 টাকার ওপরেও 10% খেটেছে। তাহলে 100 টাকার ওপরেও 10% খেটেছে, মানে এখানে আসছে 10, আর 10 টাকার উপরে 10% খেটেছে মানে এখানে হচ্ছে 11। এক, ঠিক। তার মানে আমার এখানে টোটাল দেখো ইন্টারেস্ট কত আসছে? 11 টাকা। অর্থাৎ খেয়াল করো ভাই, প্রথম বছর আমি যে সুদটা পেয়েছি, পরের বছর সেই সুদের ওপরও আমার টাকাটা খাটলো, তাই না? প্রথম বছর আমি যে সুদটা পেয়েছি, পরের বছর আমি দেখছি সেই সুদের ওপরও আমার টাকাটা খাটছে বা রেটটা খাটছে। সেই জন্য একে বলা হয় সুদের ওপর সুদ। সেই জন্য একে বলা হয় সুদের ওপর সুদ। অর্থাৎ প্রথম বছর আমি যে টাকাটা পাই, যে সুদটা পাই, সেটার ওপরও আমি নেক্সট ইয়ার টাকা পাই। তাহলে ফার্স্ট অফ অল এখান থেকে আমাদের কি মাথায় রাখতে হবে? ফার্স্ট অফ অল আমাদের মাথায় রাখতে হবে যে কম্পাউন্ড ইন্টারেস্টে প্রথম বছরের অ্যামাউন্ট, প্রথম বছরের অ্যামাউন্ট সেটা আমাদের সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল হয়, সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল হয়। প্রথম বছরের অ্যামাউন্ট সেটা আমাদের সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল হয়। অর্থাৎ প্রথম বছর 2026 সালের যে আমি অ্যামাউন্ট পাবো, সেটাই আমার 2027 সালের প্রিন্সিপাল হবে। আবার 2027 সালের পর 2028 সালে যেটা আমি অ্যামাউন্ট পাবো, সেটাই আমার 2028 সালের প্রিন্সিপাল হবে। এইভাবে প্রত্যেক বছরের অ্যামাউন্ট তার পরের বছরের প্রিন্সিপাল হিসাবে হয়। আচ্ছা, নেক্সট একটা কথা আমাকে বলো, আজকে যদি আমি 100 টাকা সিম্পল ইন্টারেস্টে 10% রেটে 1 বছরের জন্য বিনিয়োগ করি, তাহলে কত টাকা সুদ পাচ্ছি? 100 টাকা সিম্পল ইন্টারেস্টে 10% রেটে 1 বছরের জন্য বিনিয়োগ করি, কত টাকা সুদ পাচ্ছি? তোমরা বলবে যে স্যার আমরা এখানে 10 টাকা সুদ পাচ্ছি। আমি বলবো একদম ঠিক। খেয়াল করে দেখো, আমরা যদি কম্পাউন্ড ইন্টারেস্টেও 10% রেটে 1 বছরের জন্য বিনিয়োগ করি, এখানেও আমি 10 টাকা সুদ পাচ্ছি, এখানেও আমি 10 টাকা সুদ পাচ্ছি। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট টাকার, কোনো একটা নির্দিষ্ট টাকার
স্পেসিফিক হারে 1 বছরের এসআই এবং সিআই পরস্পর সমান হয়। কোনো একটা নির্দিষ্ট টাকার কোনো একটা নির্দিষ্ট হারে 1 বছরে শুধুমাত্র প্রথম বছরের সিম্পল ইন্টারেস্টটা কম্পাউন্ড ইন্টারেস্টের সাথে সমান হবে। এছাড়া প্রত্যেক সময় কম্পাউন্ড কিন্তু সিম্পলের থেকে বড় হয়, কিন্তু শুধুমাত্র প্রথম বছরের ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্টটা কম্পাউন্ডের সাথে সমান হয়। বুঝতে পারলাম? ক্লিয়ার হলো? ওকে, এবার একটা আমরা এমন জিনিস শিখতে চলেছি যে জিনিসটা দিয়ে আমরা পুরো কম্পাউন্ড ইন্টারেস্টের 70% অঙ্ক সুন্দর করে করে নেব, যেটাকে বলা হয় মাল্টিপ্লাইং ফ্যাক্টর। মাল্টিপ্লাইং ফ্যাক্টর এই মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের প্রচুর অঙ্ক এইভাবে করে ফেলবো উইদাউট ফর্মুলা, এবং আমরা আজকে এই মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা শিখে ক্লাস শেষ করব। এবার এই মাল্টিপ্লাইং ফ্যাক্টর মানে কি দেখো, ধরো আজকে আমি 100 টাকা ইনভেস্ট করলাম, ঠিক আছে ভাই, আমার 100 টাকা ইনভেস্ট করলাম 10% রেটে 1 বছরের জন্য, তাহলে আমি সুদ পাচ্ছি তো 10 টাকা, তাহলে 1 বছর পরে আমার অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 110 টাকা। এবার দেখো 1 বছর পরে ভাই আমার যে অ্যামাউন্টটা হবে সুদীপ, সেটাই তো আমার সেকেন্ড ইয়ারের জন্য প্রিন্সিপাল হবে। এই যে 110 টাকা, এটা তো আমার প্রথম বছরের অ্যামাউন্ট, এটাই তো আমার পরের বছরের প্রিন্সিপাল হবে। তোমরা বলবে হ্যাঁ স্যার। আমি যদি আবার এই 110কে 10% হারে খাটাই, আমি যদি আবার এই 110কে 10% হারে খাটাই, তাহলে দেখো তো ভাই কত পাচ্ছি 10% হারে 1 বছরের জন্য। আমি সুদ হিসাবে পাচ্ছি 11 টাকা, অ্যামাউন্ট আমার কত আসছে 121 টাকা। ঠিক, এই যে 121 টাকা পেলাম, এটা আমার আবার তার পরের বছরের অ্যামাউন্টের সাথে সমান হবে, এই প্রিন্সিপালের সাথে সমান হবে। দ্বিতীয় বছরের যে অ্যামাউন্টটা, সেটা আমার আবার তৃতীয় বছরের প্রিন্সিপাল হবে। 110-এর সাথে 11 যোগ করলে কত হয় নিমাই? হ্যাঁ, 110-এর সাথে 11 যোগ করলে যদি 120 বলো তুমি, তাহলে তো তোমার অবস্থা কারেন্ট ভাইপোর থেকেও খারাপ। নেক্সট 121টা আবার আমার 10% রেটে খাটবে 1 বছরের জন্য, অর্থাৎ সুদ পাচ্ছে কত আমার 12.1 টাকা। সুদ পাচ্ছে আমার কত 12.1 টাকা। তাহলে আমার অ্যামাউন্ট কত আসছে গো ভাই? 121 প্লাস 12.1 অর্থাৎ 133.1 টাকা। এটা আমার চলে আসছে তারপরের বছরের অ্যামাউন্ট। তুমি আবার এই টাকাটা যদি খাটাও, খেয়াল করো, আবার এই টাকাটা যদি 10% রেটে 1 বছরের জন্য খাটাও, 10% রেটে 1 বছরের জন্য খাটাও, তাহলে তুমি এখানে পাবে 13.31 টাকা, এবং সেইটা আমার টোটাল করলে কত আসছে? তোমরা বলছো স্যার 146.41 টাকা। আমি আর করব না, আমি করব না। আমি এই 4 বছর দেখলাম, ঠিক আছে, 121 টাকা উড়ে শুভজিৎ একই জিনিস করেছি। এই জিনিসগুলো এখন তোমাদের কেন আটকাচ্ছে? 121-এর 10% মানে 12.1, এটা এখন বুঝতে পারছো না কেন? অ্যারিথমেটিকের ক্লাস আর দুটো হবে? হ্যাঁ, 121-এর 10% 12.1, এটা ইন্টারেস্ট, তাহলে অ্যামাউন্ট কত? 121 প্লাস 12.1। এই দুটোকে যোগ করো। এতটা ধরে ধরে করার পরেও যদি তোমরা এই যোগটা না বুঝতে পারো, তাহলে তো আমার এখন এই পেনটা এইখানে ঢোকানো উচিত।
কোথাও এসব এত নোট করে করায় না, ফর্মুলা বলে ছেড়ে দেয়, যে কোনো জায়গায় যাও ফর্মুলা গাতিয়ে গাতিয়ে তোমাদের এই অবস্থা। একটা নতুন কনসেপ্ট শেখাতে গেলে তোমাদের আর মাথা নেয় না। চলো এইবার আমরা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস দেখবো। চলো, প্রথম বছরের প্রিন্সিপাল, প্রথম বছরের অ্যামাউন্ট, এই দুটোকে ভাগ করলে আমরা কত পাবো গো ভাই? দেখো তো, আমার অ্যামাউন্ট আছে 110, প্রিন্সিপাল আছে 100, আমি যদি দুটোকে ভাগ করি আমি 1.1 পাচ্ছি না? আমি 1.1 পাচ্ছি না ভাই? তোমরা বলছো হ্যাঁ তো স্যার আমরা তো 1.1 পাচ্ছি। আবার খেয়াল করো তো ভাই, আমি যদি এইটার সাথে এইটা নিই, অর্থাৎ দ্বিতীয় বছরের প্রিন্সিপাল এবং দ্বিতীয় বছরের অ্যামাউন্ট, খেয়াল করো তো ভাই, দ্বিতীয় বছরের প্রিন্সিপাল 121, দ্বিতীয় বছরের অ্যামাউন্ট 110। দেখো 11 দিয়ে কাটলে 11, 11 দিয়ে কাটলে 10, এটাও আমার 1.1 আসছে না ভাই? আবার দেখো ভাই পরের বছরের জন্য দেখো, আমি যদি এইটা প্রিন্সিপাল আর এই যে অ্যামাউন্ট, এই দুটোর একটা ভাগ করি, দেখো এটার ক্ষেত্রেও আমি 11.1 পাবো, আবার এইটার সাথে এইটা, তাতেও আমি 11.1 পাবো, 1.1। অর্থাৎ দেখো প্রত্যেকটা বছরের আমার অ্যামাউন্ট আর প্রিন্সিপালের অনুপাত বা অ্যামাউন্ট এবং প্রিন্সিপালের ভাগ সেইটা সেম না? প্রত্যেক বছর আমার অ্যামাউন্ট এবং প্রিন্সিপালের যে ভাগফল বা অ্যামাউন্ট প্রিন্সিপালের যে অনুপাত সেটা সেম না? এটাকেই বলা হয় মাল্টিপ্লাইং ফ্যাক্টর। দিস ইজ কল্ড মাল্টিপ্লাইং ফ্যাক্টর। এই মাল্টিপ্লাইং ফ্যাক্টরের নর্মাল ডেফিনেশনটা কি জানো তো? মাল্টিপ্লাইং ফ্যাক্টরের নর্মাল ডেফিনেশন হচ্ছে স্পেসিফিক বছরের, কোনো একটা নির্দিষ্ট বছরের, স্পেসিফিক বছরের অ্যামাউন্ট এবং প্রিন্সিপালের যে ভাগফল সেটাকেই বলা হয় মাল্টিপ্লাইং ফ্যাক্টর, বা প্রিন্সিপাল এবং অ্যামাউন্টের যে অনুপাত সেটাকেই বলা হয় মাল্টিপ্লাইং ফ্যাক্টর। কোনো একটা স্পেসিফিক বছরের অ্যামাউন্ট এবং প্রিন্সিপালের যে ভাগফল সেটা আমার কি হয়ে যাচ্ছে? মাল্টিপ্লাইং ফ্যাক্টর। কারণ দেখো প্রত্যেকবার আমি প্রিন্সিপালের সাথে এই 1.1টা গুণ করে করে আমি অ্যামাউন্ট পেয়ে যাচ্ছি। এবার একটা মজার জিনিস দেখো, আমি যদি আজকে দেখলাম গ্যাপটা 1 বছরের হয়, দেখো এটা 1 বছরের গ্যাপ, 1 বছরের গ্যাপ, 1 বছরের গ্যাপ, 1 বছরের গ্যাপ, আমি দেখছি মাল্টিপ্লাইং ফ্যাক্টর সমান আসছে। দেখো তো ভাই এবার যদি আমি 2 বছরের গ্যাপ নিই, 2 বছরের যদি গ্যাপ নিই কত আসছে দেখো তো? 121/100, 1.21। ঠিক, দেখো পরের 2 বছরের গ্যাপ 110/1331, পয়েন্ট উঠলো নিচে 10, 11 দিয়ে কাটলে 121, 11 দিয়ে কাটলে 100, দেখো সেই 1.21। এর পরেরটাও যদি আমরা নিই সেই একই আসবে 1.21। যদি আমরা দুটো করে নিই, দেখো একটা করে যখন নিচ্ছিলাম আমার প্রত্যেকটার 1.1 করে আসছিল, দুটো করে যখন নিচ্ছি প্রত্যেকটা 1.21 করে আসছে। সিমিলারলি তিনটে করে নিলে আমাদের প্রত্যেকটা 1.331 করে আসবে। অর্থাৎ এই জিনিসটা খেয়াল রাখবে, পয়েন্ট নাম্বার 2, সেটা হচ্ছে সমান ইয়ার গ্যাপে, সমান ইয়ার গ্যাপে, সমান ইয়ার গ্যাপে মাল্টিপ্লাইং ফ্যাক্টর প্রতি বছর মাল্টিপ্লাইং ফ্যাক্টর সেম হবে। সমান ইয়ার গ্যাপে মাল্টিপ্লাইং ফ্যাক্টর আমাদের সেম হবে। অর্থাৎ যদি আমার
2026 থেকে 2027 মাল্টিপ্লাইং ফ্যাক্টর 3 হয়, তাহলে 2027 থেকে 2028 3 হবে, 2028 থেকে 2029 3 হবে, 30 3 হবে, এন্ড সো অন। সিমিলারলি 2026 থেকে যদি 2030 মাল্টিপ্লাইং ফ্যাক্টর 4 হয়, অর্থাৎ দেখো আমার এখন 4 বছরের গ্যাপ, তাই না? তাহলে 30 সাথে 2034 সেম হবে, 34 সাথে 38 সেম হবে, এন্ড সো অন। অর্থাৎ আমার সমান ইয়ার গ্যাপে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটাও সমান হয়। যদি আমার 2 বছরের ইয়ার গ্যাপে 3 হয়, তাহলে সব সময় সেটা সেম থাকবে। অর্থাৎ ধরো 2026 সাথে 2050 সেটার মাল্টিপ্লাইং ফ্যাক্টর 2। তার মানে যে গ্যাপটা আমরা দেখতে পাচ্ছি 14 বছরের গ্যাপ, সেই 14 বছরের গ্যাপে গ্যাপে মাল্টিপ্লাইং ফ্যাক্টর আমাদের সেম হবে। তাহলে 50 সাথে আবার সমান হবে 64, 64 সাথে আবার সমান হবে 78। অর্থাৎ সমান সময়ের গ্যাপে মাল্টিপ্লাইং ফ্যাক্টর আমাদের সেম হয়। ঠিক আছে, এটা চলে গেল আমাদের পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 3 খেয়াল করো তো ভাই, আমার 1 বছরের মাল্টিপ্লাইং ফ্যাক্টর 1.1 আসছে। সমান গ্যাপ না থাকলে আমরা মাল্টিপ্লাইং ফ্যাক্টর বার করতে পারবো না। মাল্টিপ্লাইং ফ্যাক্টর করার জন্য আমাদের গ্যাপ সমান থাকতেই হবে, আদারওয়াইজ ক্যালকুলেট করতে পারি না। ঠিক আছে, চলো ধরো আমার এইখানে দেখো আমার 1 বছরে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত এলো, 1.1। 2 বছরের ক্ষেত্রে কত আসছে, 1.21। আচ্ছা ভাই, 1.21টাকে আমি 1.1 এর স্কয়ার লিখতে পারি না? 1.21টাকে আমরা তো 1.1 এর স্কয়ার লিখতে পারি। স্যার এখানে 1 বছর করে হলো, এখানে তো 1 বছরের পর 2 বছর 3 বছর করে, 2 বছর 3 বছর পর হলে সমান হতো না? প্রত্যেক সমান ইয়ার গ্যাপে আমাদের মাল্টিপ্লাইং ফ্যাক্টর সমান হয়, আমি সেটাই দেখালাম। 2 বছর 3 বছর হলে সমান হতো না, অন্য মাল্টিপ্লাইং ফ্যাক্টর হতো, সেটাই এবার দেখাচ্ছি 2 বছর 3 বছর হলে কি হবে। ঠিক আছে, চলো নেক্সট আবার যদি তুমি 3 বছরের দেখো, 3 বছর মানে 100 থেকে 1331। দেখো এই 100 থেকে 1331 যদি আমি নিই, 3 বছরের গ্যাপ যদি আমি নিই, তাহলে আমার কি আসছে খেয়াল করো তো। পয়েন্ট উঠে গেল, নিচে আসছে 100। দেখো সেটা আমাদের চলে আসে 1.1 এর হোল কিউব। সেটা আমাদের চলে আসে 1.1 এর হোল কিউব। অর্থাৎ এইখানে যে ইম্পর্টেন্ট জিনিসটা খেয়াল রাখবে, যে 1 বছরের মাল্টিপ্লাইং ফ্যাক্টর যদি x হয়, তাহলে t বছরের মাল্টিপ্লাইং ফ্যাক্টর হয়ে যায় x টু দা পাওয়ার t। 1 বছরের মাল্টিপ্লাইং ফ্যাক্টর যদি x হয়, তাহলে t বছরের মাল্টিপ্লাইং ফ্যাক্টর হয়ে যায় x টু দা পাওয়ার t। অর্থাৎ 1 বছরের মাল্টিপ্লাইং ফ্যাক্টর 2 হলে 2 বছরের জন্য কত হবে, 2 এর স্কয়ার 4। 1 বছরের মাল্টিপ্লাইং ফ্যাক্টর 3 হলে 3 বছরের জন্য কত হবে, 3 এর কিউব 27। 1 বছরের মাল্টিপ্লাইং ফ্যাক্টর যদি x হয়, t বছরের ক্ষেত্রে সেটা হয়ে যায় x টু দা পাওয়ার t। আবার এর উল্টোটাও সত্যি। উল্টোটাও সত্যি মানে কি স্যার? উল্টোটাও সত্যি মানে যদি তোমাকে বলে দেয় x বছরের t বছরের মাল্টিপ্লাইং ফ্যাক্টর x, t বছরের মাল্টিপ্লাইং ফ্যাক্টর x, তাহলে 1 বছরের জন্য সেটা হয়ে যাবে tth রুট অফ x। 1 বছরের জন্য সেটা হয়ে যাবে tth রুট অফ x। মানে কি ভাই? মানে হচ্ছে ধরো তোমাকে আমি বললাম 3 বছরের জন্য মাল্টিপ্লাইং ফ্যাক্টর 8, 3 বছরের জন্য মাল্টিপ্লাইং ফ্যাক্টর 8, তাহলে 1 বছরের জন্য মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হবে, কিউব রুট অফ 8 অর্থাৎ 2। 1 বছরের জন্য মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হবে, কিউব রুট অফ 8 অর্থাৎ 2। তোমাকে আমি বললাম 2 বছরের জন্য মাল্টিপ্লাইং ফ্যাক্টর 9, তাহলে 1 বছরের জন্য কত হবে, স্কয়ার রুট অফ 9 অর্থাৎ 3। ঠিক আছে, এতটা সোজাভাবে, এতটা অসম্ভব ভালোভাবে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কোথাও পাবে না।
খুব ভালো করে এই ক্লাসটা দেখবে, খুব ভালো করে মাল্টিপ্লাইং ফ্যাক্টর পড়বে। আমরা নিয়ার অ্যাবাউট 70 to 75% অঙ্ক কম্পাউন্ড ইন্টারেস্টের মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে আসে এবং আমরা সেটা করে নেব। নেক্সট দিন আমরা মাল্টিপ্লাইং ফ্যাক্টর করে তারপর যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সেইগুলো আস্তে আস্তে দেখা শুরু করব। ঠিক আছে, চলো। CI 27 SSC, ঠিক আছে, তাহলে এই চলে গেল ব্যাপার। আমার তো ওই নাম্বারটা নেই ভাই, আমার ওই নাম্বারটা নেই। আর ওই নাম্বারটায় তুমি আমায় ফোন করো, ওই নাম্বারটায় আমায় ফোন করবে হচ্ছে 3টের পরে, আমি ফোন ধরে নেব। ঠিক আছে, চলো। মক টেস্ট ফক টেস্ট কোথা থেকে পাবে? হয় সুদীপ্ত, না হয় এডিকে জিজ্ঞেস করো। ঠিক আছে, মক টেস্ট ফক টেস্ট কোথা থেকে পাবে, ব্যাচের কোথায় কি আছে, হয় সাপোর্টে ফোন করবে, না হয় এডিকে জিজ্ঞেস করবে বা সুদীপ্তকে জিজ্ঞেস করবে। রেলের লোক হলে সুদীপ্তকে জিজ্ঞেস করবে, এসএসসির লোক হলে এডিকে জিজ্ঞেস করবে। ঠিক আছে, এডি মানে অপূর্ব স্যার। ওকে, তো এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার। তোমাদের সাথে আমার আবার দেখা হবে হচ্ছে সোমবার, যেদিনকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক করব এবং কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্কের সাথে আমরা কি করব, আমরা করব হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের বাকি থিওরি শেষ। ওকে, চল, টাটা।